আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেড। ভারতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকির অভিযোগ বাংলাদেশ বিদেশ বিষয়ক উপদেষ্টার। তার মন্তব্য, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে কূটনৈতিক উপস্থিতি সীমিত করতে পারে বাংলাদেশ। বাংলাদেশে যে আগুন চলছে তার আজ এসে পড়ল ভারতীয় কূটনৈতিক পরিকাঠামোতেও। পরিস্থিতি গুরুত্ব বিচার করে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি। হাদির মৃত্যুতে চলছে বাংলাদেশের জন্য সরাসরি ইউনূসের দিকে আঙুল তুললেন হাসিনা। তার সাফ অভিযোগ, বাংলাদেশে আজ যে অরাজকতা চলছে তার জন্য সম্পূর্ণ দায় ইউনূস সরকারের। তুমুল প্রতিবাদের মুখে পড়ে 24 ঘন্টার মধ্যে উল্টো সুর গাইলেন মার্কিন বিচার বিভাগ। আমেরিকায় অন্যতম কুখ্যাত যৌন কেলেঙ্কারির তদন্তের ফাইল থেকে ট্রাম্পের ছবি সরিয়ে দেওয়া নিয়ে এবার বিতর্ক। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় ভারতের দায়িত্বপ্রাপ্ত সে দেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ বিদেশ বিষয়ক উপদেষ্টার। তৌহিদ হোসেনের মন্তব্য, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আমরা কূটনৈতিক উপস্থিতি সীমিত করতে পারি। শনিবার রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় ভারতে দায়িত্বপ্রাপ্ত সে দেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি স্বীকার করেছেন এই বিষয়ে তাদের কাছ থেকে কোনো তথ্য প্রমাণ নেই। বিদেশ উপদেষ্টার কথায়, আমরা শুনেছি হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপরই তিনি বলেছেন, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আমরা কূটনৈতিক উপস্থিতি সীমিত করতে পারি। বিদেশ উপদেষ্টার এই হুঁশিয়ারির পর অনেকেই মনে করছেন ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের দ্রুত অবনতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রশ্ন উঠেছে, বিদেশ উপদেষ্টা যিনি বিদেশ মন্ত্রীর পদমর্যাদার সরকারি পদাধিকারী, তিনি কার তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ করলেন? ভারতের কূটনৈতিক মহলের প্রশ্ন, একমাত্র দিল্লিতে কর্মরত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ছাড়া এই বিষয়ে আর কারো তথ্যের ভিত্তিতে মন্তব্য করার কথা নেই বিদেশ উপদেষ্টার। তাহলে কি রিয়াজ হামিদুল্লাহ তার সরকারের কাছে হত্যার হুমকি সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছেন? দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এই বিষয়ে এখনো মুখ খোলেনি, যদিও সকাল থেকে দফায় দফায় বাংলাদেশ মিডিয়া শনিবার রাতের ঘটনা নিয়ে সরব। একাধিক মিডিয়ায় লেখা হয়েছে, ঘটনার সময় হাইকমিশনার সপরিবারে হাইকমিশনে ছিলেন, তিনি নিরাপত্তার অভাব বোধ করছিলেন। শনিবার রাতে বেশ কিছু প্রবীণ মানুষ চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান। বাংলাদেশে হিন্দু তরুণকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানায় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করে। মিনিট কুড়ির মধ্যেই নিরাপত্তা বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয়। কেউই দূতাবাসের পাঁচিল টপকে ভারতে ঢোকার চেষ্টা করেনি বলে ভারতের বিদেশ মন্ত্রক রবিবার দাবি করেছে। বাংলাদেশ সরকার ভারতের বিদেশ মন্ত্রকের এই বক্তব্যকে খারিজ করেছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই বিক্ষোভের ফলে হাইকমিশনার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা ভারতের প্রেস নোটটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। তারা কিভাবে এতদূর পর্যন্ত যেতে পারে? তারা অনেক কথা বলেছে। আমরা শুনেছি যে হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তবে আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। বিদেশ উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ এখনও আশা করছে যে ভারত নিরাপত্তা ইস্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তবে প্রয়োজন হলে বাংলাদেশ ভারতে তাদের কূটনৈতিক উপস্থিতি সীমিত করতে পারে। রবিবার ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো সময়ই বেড়া ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়নি। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত বিদেশি মিশনগুলির নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। নয়াদিল্লিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে জয়সওয়াল কথা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। জয়সওয়াল আরও বলেন, এই সমস্ত ঘটনার ভিজুয়াল প্রমাণ সবার দেখার জন্য উপলব্ধ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতীয় কর্মকর্তারা
বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়ে দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। হাদির মৃত্যু আর তাতেই উত্তপ্ত গোটা বাংলাদেশ। যে আগুন বাংলাদেশে জ্বলছে তার আঁচ এসে পড়ল ভারতীয় কূটনৈতিক পরিকাঠামোতেও। পরিস্থিতির গুরুত্ব বিচার করে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3 শহর জুড়েই এখন চাপা আতঙ্ক। জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু ঘিরে যে আগুন জ্বলে উঠেছে বাংলাদেশে তার আঁচ এসে পড়ল ভারতীয় কূটনৈতিক পরিকাঠামোতেও। পরিস্থিতির গুরুত্ব বিচার করে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র বা আইভ্যাক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি। একই সঙ্গে সিলেটের ভারতীয় উপদূতাবাস ও ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর। হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেভাবে হিংসা, ভাঙচুর আর অগ্নিসংযোগ ছড়িয়ে পড়েছে তাতে কেবল দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিই নয়, বিদেশি কূটনৈতিক মিশনগুলিও উদ্বেগের মধ্যে পড়েছে। সেই প্রেক্ষিতেই রবিবার থেকে চট্টগ্রামের আইভ্যাক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার জেরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। সেই কারণেই কোনো ঝুঁকি না নিয়ে ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের আইভ্যাকের সমস্ত পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আইভ্যাক। যে সমস্ত ভিসা আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের জন্য নতুন তারিখ পরে জানানো হবে। হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ভিসা আবেদনকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কূটনৈতিক মহলের একাংশের মতে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার, বিশেষ করে যখন বিদেশি দূতাবাস ও ভিসা কেন্দ্রগুলিকে জনরোষের মুখে পড়তে হচ্ছে। চট্টগ্রামের পাশাপাশি সিলেটেও সতর্কতা তুঙ্গে। অশান্তির আশঙ্কায় সিলেটের ভারতীয় উপদূতাবাস এবং সংশ্লিষ্ট ভিসা কেন্দ্রে নিরাপত্তা আঁটোসাঁটো করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। প্রসঙ্গত, ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। হাসিনা ফেরাও স্লোগান তুলে একাংশের বিক্ষোভ দ্রুত হিংসার রূপ নেয়। অভিযোগ উঠছে, প্রগতিশীল সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে একাধিক সংবাদ মাধ্যমের অফিস। জনতার রোষ থেকে রেহাই পায়নি ভারতীয় দূতাবাস কিংবা আওয়ামী লীগের দফতরও। ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। হিংসার ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হয়েছে চট্টগ্রামের ঘটনায়। সেখানে উন্মত্ত জনতার হাতে খুন হন এক সাংবাদিক। পাশাপাশি ময়মনসিংহে নৃশংসভাবে হত্যা করা হয় এক হিন্দু যুবককে। এই সমস্ত ঘটনাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এই আবহেই চট্টগ্রামের আইভ্যাক বন্ধের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে এটা শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার প্রতি ভারতের স্পষ্ট বার্তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যে সতর্ক অবস্থান বজায় রাখা হবে তারই ইঙ্গিত মিলেছে এই সিদ্ধান্তে। হাই নিউজ নেটওয়ার্ক। হাদির মৃত্যুতে জ্বলছে বাংলাদেশ, যার জন্য সরাসরি আঙুল তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দিকে। হাসিনা সাফ অভিযোগ, বাংলাদেশে আজ যে অরাজকতা চলছে তার সম্পূর্ণ দায় ইউনূস সরকারের। হাদির মৃত্যুর পর জ্বলছে বাংলাদেশ। মৌলবাদী দাপট, সংখ্যালঘু খুন, রাষ্ট্রযন্ত্রের অসহায়তা, সব মিলিয়ে দেশের পরিস্থিতি এখন ভয়ঙ্কর বলেই মনে করছে অনেকে। এই আবহে মুখ খুললেন দেশত্যাগী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরাসরি আঙুল তুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। তার সাফ কথা, বাংলাদেশ আজ যে অরাজকতার পথে হাঁটছে তার সম্পূর্ণ দায় ইউনূস সরকারেরই। ভারতের জাতীয় স্তরের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যুবনেতা শরীফ ওসমান হাদির মৃত্যু এবং সেই ঘটনার পর দেশ জুড়ে ছড়িয়ে পড়া হিংসা নিয়ে খোলাখুলি কথা বলেন হাসিনা। তিনি বলেন, আমার নির্বাচিত সরকারের পতন হয়েছিল অরাজকতা বেড়ে যাওয়ায়। সেই অরাজক অবস্থায় হাদির মৃত্যুর জন্য দায়ী। ইউনূসের আমলে সেই অবস্থার আরও অবনতি হয়েছে। এখন বাংলাদেশে হিংসা তো রোজকার ঘটনা, অথচ অন্তর্বর্তী সরকার সবকিছু অস্বীকার করছে, কারণ পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই। শুধু দেশের ভিতরের পরিস্থিতিই নয়, ইউনূস জমানায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা। তার অভিযোগ, ইউনূস প্রশাসন লাগাতার ভারত বিরোধী বয়ান দিচ্ছে। সংখ্যালঘুদের রক্ষা করতে তারা পুরোপুরি ব্যর্থ। চরমপন্থীদের ছাড় দেওয়া হয়েছে। বিদেশ নীতি কার্যত ওরাই ঠিক করে দিচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতকে পরম বন্ধু মনে করেন। আজ নয়, বহু দশক ধরে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক, যা কোনো অন্তর্বর্তী সরকারের চেয়েও বেশি স্থায়ী। সঠিক শাসন ব্যবস্থা ফিরে এলে গত 15 বছরের বোঝাপড়া ও অংশীদারিত্ব আবারও ফিরবে বলেই তার বিশ্বাস। বাংলাদেশে বাড়তে থাকা মৌলবাদ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কড়া সতর্কবার্তা দিয়েছেন হাসিনা। বলেন, ইউনূস শাসনে মৌলবাদীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। দোষী সাব্যস্ত সন্ত্রাসীরা জেল থেকে মুক্তি পাচ্ছে। জামাতে ইসলামের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ পরিচয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এখানেই থামেননি তিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ব্যাখ্যা করে তার মত, শুধু ভারতের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার পক্ষে বড় হুমকি বাংলাদেশের এই অবস্থা। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের হাসপাতালে মৃত্যু হয়েছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। ওই দিন রাত থেকেই বাংলাদেশে হিংসা চরম আকার নিয়েছে। বিক্ষোভ, ভাঙচুর এবং হিংসার জেরে সংবাদ মাধ্যম এবং ছায়ানটের মতো সংস্থাও আক্রান্ত। এদিকে এই হিংসার জেরে পিটিয়ে মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে। ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা দীপু গত 2 বছর ধরে ভালুকার একটি কারখানায় কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ একদল বিক্ষোভকারী কারখানায় চড়াও হয়। ভাঙচুরের পর দীপুকে টেনে হিঁচড়ে বাইরে বের করে এনে মারতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে দেহ ঢাকা ময়মনসিংহ জাতীয় সড়কে নিয়ে গিয়ে গাছে বেঁধে আগুন ধরানো হয়। দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে থাকে রাস্তা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীপুকে কেন খুন করা হলো তা এখনো স্পষ্ট নয়। সূত্রের দাবি, ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল, যদিও নিহতের পরিবার এই অভিযোগ মানতে নারাজ। সব মিলিয়ে ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ যে গভীর সংকটের মুখে দাঁড়িয়ে, শেখ হাসিনার বক্তব্য সেই ছবিটাকেই আরও স্পষ্ট করে তুলে ধরছে। হাই নিউজ নেটওয়ার্ক। তুমুল প্রতিবাদের মুখে পড়ে 24 ঘন্টার মধ্যেই উল্টো সুর গাইলেন মার্কিন বিচার বিভাগ। আমেরিকার অন্যতম কুখ্যাত যৌন কেলেঙ্কারি তদন্তের ফাইল থেকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সরিয়ে দেওয়া নিয়ে এবার বিতর্ক। তুমুল প্রতিবাদের মুখে পড়ে 24 ঘন্টার মধ্যেই ডিগবাজি খেলেন মার্কিন বিচার বিভাগ। আমেরিকার অন্যতম কুখ্যাত যৌন কেলেঙ্কারির তদন্তের ফাইল থেকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সরিয়ে দেওয়া হয়েছিল। তবে চাপের মুখে পড়ে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্টের ছবি আবারও তদন্তের ফাইলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তুমুল প্রতিবাদের মুখে পড়ে 24 ঘন্টার মধ্যেই ডিগবাজি খেল মার্কিন বিচার বিভাগ। আমেরিকার অন্যতম কুখ্যাত যৌন কেলেঙ্কারির তদন্তের ফাইল থেকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সরিয়ে দেওয়া হয়েছিল। তবে চাপে পড়ে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্টের ছবি আবারও তদন্তের ফাইলে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপিস্টিনের সঙ্গে নিজের যোগাযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এপিস্টিনের সঙ্গে সম্পর্কিত হাজার হাজার পাতার নথি প্রকাশ করে মার্কিন ন্যায় বিভাগ।
সেখানে বারংবার উল্লেখিত হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম। ছবিও দেখা গিয়েছে। যেসব ছবি প্রকাশ্যে আনা হয়েছে তার মধ্যে একটি তরুণ বিল ক্লিন্টনকে হট টাবে আয়েশ করতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে সাঁতার কাটছেন ক্লিন্টন। মনে করা হচ্ছে ওই মহিলা এপিস্টিনের প্রেমিকা ম্যাক্সওয়েল। আরেকটি ছবিতে ক্লিন্টনের সঙ্গে দেখা গিয়েছে কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনও। তাদের পাশেই রয়েছেন গায়িকা ডায়ানা রস। এইসব ছবির মধ্যে ট্রাম্পের ছবিও ছিল। ওই ছবিতে এক ঝাঁক নারীর সঙ্গে দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া এপিস্টিন এবং তার প্রেমিকের সঙ্গে সস্ত্রীক ছবি দেখা গিয়েছে, কিন্তু সেসব ছবি আচমকাই সরিয়ে দেওয়া হয় মার্কিন বিচার বিভাগের নথি থেকে। সেই বিষয়টি প্রকাশ্যে আসতেই ডেমোক্র্যাটরা সুর চড়ান। তারা স্পষ্ট করে জানিয়ে দেন নিজের পথ খাটিয়ে তদন্ত প্রভাবিত করেছে মার্কিন প্রেসিডেন্ট। বিরোধীদের তোপের মুখে পড়ে 24 ঘন্টার মধ্যেই ডিগবাজি খেল মার্কিন বিচার বিভাগ। সস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে ট্রাম্পের সেই ছবি। সাফাই দিয়ে বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, আসলে মার্কিন প্রেসিডেন্টের ছবি প্রকাশ করলে যৌন কেলেঙ্কারির নির্যাতিতাদের পরিচয় জানাজানি হয়ে যেতে পারত। সেই কারণেই ট্রাম্পের ছবি সরিয়ে দেওয়া হয়েছিল। তবে নির্যাতিতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। আপলোড করা হয় ট্রাম্পের ছবি। হাই নিউজ নেটওয়ার্ক। শিখদের ধর্মীয় শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল সাউথ অকল্যান্ডে। ঘটনায় তীব্র চাঞ্চল্য জড়িয়েছে। শিখদের উদ্দেশ্য করে ব্যাপক কটূক্তি করা হয় বলে অভিযোগ। শিখদের ধর্মীয় শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল সাউথ অকল্যান্ডে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিখদের উদ্দেশ্য করে ব্যাপক কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, এটা ভারত নয়, নিউজিল্যান্ড। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শিখ সম্প্রদায়ের মিছিলে বাধা দেওয়ার খবর ফলাও করে প্রকাশ করেছে নিউজিল্যান্ডের একটি সংবাদ মাধ্যম এবং সেই প্রতিবেদন অনুযায়ী ব্রায়ান তামাকি নামে এক রাজনৈতিক নেতার অনুগামীরা ট্রু প্যাট্রিয়টস অফ এনজেড নামে পরিচিত। ভিডিওটিতে দেখা যাচ্ছে তাদের পরনে ছিল নীল শার্ট। শিখদের শোভাযাত্রার সামনে হাকা পরিবেশন করছিল তারা। দুই পক্ষই মুখোমুখি দাঁড়িয়ে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশও। তবে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। ওই ঘটনায় এক পুলিশ ইন্সপেক্টর জানান, দুপুর 2:50 নাগাদ রাস্তা অবরোধ করেছিল। শিখ সম্প্রদায়ের মিছিলে বাধা দেওয়ার চেষ্টাও করা হচ্ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিউজিল্যান্ডে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে বলে জানান তিনি। ভিডিওটিতে স্পষ্ট করেন ব্রায়ান তামাকিও, এটা নিউজিল্যান্ড, ভারত নয়। সঙ্গে স্পষ্ট ভাষায় লিখে দেন, এটা আমাদের জমি আর এটা আমাদের অবস্থান। তার মতে শিখ একটি বিদেশি ধর্ম। নিউজিল্যান্ডের এই ধর্মের কোনো অবস্থান নেই। তিনি লিখছেন, বিদেশি ধর্ম ঢুকে পড়লে কিউইরা চুপ করে বসে থাকবে না। এই ভূমি, বিশ্বাস এবং জীবনধারা বাঁচিয়ে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ঘটনাচক্রে তীব্র নিন্দা জানিয়েছে নিউজিল্যান্ডের শিখ ইউথ। প্রয়োজনীয় সব অনুমতি নিয়েই এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে দাবি করে তারা। নগর কীর্তনের আয়োজন করা হয়েছিল। এই সময়ে দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণও করা হয়। ভাগ করে নেওয়াই শিখ ধর্মের মূল্যবোধ। তাতেও এই ঘটনা অপ্রীতিকর বলে মনে করছে সেখানে তরুণরা। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্নীতি মামলায় বিদ্ধ হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যেই তাকে 17 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাক আদালত। এই পরিস্থিতিতে জেলে বসে বৃহত্তম বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। আরও এক দুর্নীতির মামলায় বিদ্ধ হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যেই তাকে 17 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাক আদালত। একই সাজা পেয়েছেন তার স্ত্রীও। এই পরিস্থিতিতে জেলে বসেই বৃহত্তম বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তার কথায় নিজেদের অধিকার রক্ষায় গোটা দেশকে ঐক্যবদ্ধ করে আওয়াজ তুলতে হবে। ইমরান খান তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে গণ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার বার্তা পাঠিয়েছি। দেশের জনগণকে নিজেদের অধিকার রক্ষায় জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আওয়াজও তুলতে হবে। তিনি আরও লেখেন,
সংগ্রামের মধ্যেই রয়েছে ঈশ্বর উপাসনা। পাকিস্তানের প্রকৃত স্বাধীনতার জন্য শহীদ হতেও প্রস্তুত। 2011 সালে এক মামলায় সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত হয়েছেন ইমরান খান। দাবি করা হচ্ছে ওই বছর সৌদি আরবের তরফ থেকে পাওয়া সরকারি উপহারের দুর্নীতি করেছেন তিনি ও তার স্ত্রী, যার জেরেই পাকিস্তান দ্বন্দ্ব সংহিতার 409 ধারা অনুযায়ী 10 বছরের কারাদণ্ড ও অন্যান্য একাধিক ধারায় আরও 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুইজনের বিরুদ্ধে 1 কোটি টাকা করে মোট 2 কোটি টাকার জরিমানাও করা হয়েছিল। 2023 সাল থেকে আদিয়ালা জেলে বন্দী ইমরান। সম্প্রতি বেশ কয়েকবার সমাজ মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন জেলে তার উপরে অকথ্য অত্যাচার করা হচ্ছে। পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে আঙুলও তুলেছেন ইমরান খান। সাম্প্রতিক সময়ে জেলে ইমরানের মৃত্যু হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়েছিল গোটা পাকিস্তানে। অভিযোগ ওঠে জেলের মধ্যেই ব্যাপক অত্যাচার করে মৃত্যু হয়েছে ইমরান খানের। দীর্ঘদিন ধরে জেলে ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় না, সেই কারণেই এই খবর ছড়িয়ে পড়েছিল। এরপর গত সপ্তাহে ইমরানের বোন উজমা খানকে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। তিনি যে বেঁচে আছেন তা স্বীকার করলেও উমা জানান জেলে তাকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।